2025 সালে মুক্তি পাওয়া এত এত সিনেমার মধ্যে কোনটা দেখবেন আর কোনটা দেখবেন না তা বুঝতে পারছেন না তো? চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি আছি আপনাদের সেবায়। আজকের ভিডিওতে আমি 2025 সালে মুক্তি পাওয়া 10টা সিনেমা নিয়ে কথা বলবো, যেই সিনেমাগুলো আপনাদের অবশ্যই দেখা উচিত। আর সত্যি কথা বলতে কি, 2025 সালে এত এত ভালো ভালো ছবি মুক্তি পেয়েছে যে সেরা 10টা ছবি নির্বাচন করতে গিয়ে আমার একদম মাথা খারাপের মতো অবস্থা। আমি গত 3 মাস ধরে পাগল ছিলাম। তো একটু সুস্থ হওয়ার পর ফাইনালি আমি লিস্টটা কমপ্লিট করেছি। মজা করলাম। আমি আসলে সুস্থই ছিলাম, কিন্তু আপনারা তো জানেন একটা ছবি হলে মুক্তি পাওয়ার পর সেটা ওটিটিতে আসতে আসতে 3-4 মাস সময় লেগে যায়। এই কারণে আমি সবগুলো সিনেমা না দেখে এই ভিডিওটা বানাতে পারছিলাম না। টপ 10-এর যে লিস্টটা সেটা করতে পারছিলাম না, কারণ কন্টেন্টের কোয়ালিটির একটা গুরুত্ব তো আছে, তাই না? তো আজকের ভিডিওতে আমি কথা বলবো গত বছর মানে 2025 সালের সেরা টপ 10 সিনেমা নিয়ে। এই লিস্টটা আমার পার্সোনাল লিস্ট, যে ছবিগুলো আমার ভালো লেগেছে সেই ছবিগুলো নিয়ে আমি লিস্টটা বানিয়েছি। যে সিনেমাগুলো নিয়ে কথা বলবো সেই সিনেমাগুলো কাউন্টডাউন হবে 10 থেকে 1 পর্যন্ত। তাই সেরা ছবিটা কোনটা সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। মূল লিস্টে ঢোকার আগে আমি কিছু স্পেশাল মেনশনের কথা বলবো, যেগুলো টপ 10-এ জায়গা পায় নাই, কিন্তু এই ছবিগুলো দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। প্রথমেই বলতে হয় ট্রেন ড্রিমসের কথা। 20 শতকের শুরুর দিকে আমেরিকার ওয়েস্টে এক কাঠুরে আর রেল রোড কর্মীর জীবন নিয়ে এই সিনেমার গল্প। সিনেমাটোগ্রাফি অসাধারণ, সেই সময়ের যে ল্যান্ডস্কেপ সেটা দেখতে খুব ভালো লেগেছে। এটা শুধুমাত্র যে একটা পিরিয়ড ড্রামা তাই না, এটা জীবনের উত্থান পতন, ভালোবাসা হারানোর এক মেলানকলিক জার্নি। যারা স্লো বার্ন ড্রামা আর ক্যারেক্টার স্টাডি পছন্দ করেন তাদের জন্য ট্রেন ড্রিমস সিনেমাটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। স্পেশাল মেনশনে থাকা 2 নম্বর সিনেমাটা হচ্ছে আই সোয়ার। টুরেট সিন্ড্রোমে আক্রান্ত জন ডেভিডসনের এক ইন্সপিরেশনাল বায়োপিক। টুরেট সিন্ড্রোম হলো এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা, যেখানে আক্রান্ত ব্যক্তির নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। আক্রান্ত অবস্থায় সে অন্যকে গালি দেয়, অশ্লীল অঙ্গভঙ্গি কথাবার্তা বলে। খুবই চ্যালেঞ্জিং অবস্থায় তাকে পড়তে হয়। এই ছবিতে রবার্ট আরামায়র অসাধারণ অভিনয় করেছেন। এই ছবিটা প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার গল্প। এইটা আপনাকে হাসাবে, কাঁদাবে, ভাবাবে। স্পেশাল মেনশনে থাকা 3 নম্বর ছবিটা হচ্ছে স্টিফেন কিং এর উপন্যাস থেকে নেওয়া এক ভয়ঙ্কর ডিস্টোপিয়ান সার্ভাইভাল ড্রামা, নাম দ্য লং ওয়াক। গল্পটা এমন একটা প্রতিযোগিতা যেখানে জীবন নিয়ে আপনাকে বাজি ধরতে হয়। এই গল্পের থিমের সাথে কোরিয়ান যে সিরিয়াল স্কুইড গেম সেটার অনেক জায়গায় মিল আছে। স্টিফেন কিংকে যারা চেনেন তারা জানেন যে সে হলো সাইকোলজিক্যাল থ্রিলারের মাস্টার। কিন্তু এই ছবিটা শুধুমাত্র যে থ্রিলারই এমন না, এই ছবিটা একজন মানুষের মানসিক শক্তি আর টিকে থাকার যে অদম্য শক্তি সেটা দারুণভাবে দেখায়। আপনি যদি স্টিফেন কিংয়ের গল্পের ফ্যান হন তাহলে এই ছবিটা আপনাকে অবশ্যই দেখতে হবে। স্পেশাল মেনশনে থাকা সর্বশেষ যে ছবিটা সেটা হচ্ছে রেন্টাল ফ্যামিলি। জাপানি এই ছবিটার প্রেমিসটাই অনেক ইউনিক। টোকিওতে বাস করা আমেরিকান এক অভিনেতার অদ্ভুত এক প্রফেশন নিয়ে এই সিনেমার গল্প। প্রফেশনটা হচ্ছে ভাড়াটে পরিবারের সদস্য হয়ে অভিনয় করা। সিনেমাটা আধুনিক সমাজের যে একাকিত্ব এবং সম্পর্কের যে জটিলতা সেটাকে দারুণভাবে দেখিয়েছে। ব্রেন্ডন ভিজারের অভিনয় এখানে বেশ ভালো ছিল। যারা একটু অন্যরকম গল্প, হিউম্যান রিলেশন আর টোকিওর যে কালচার আছে সেটা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা দারুণ সিনেমা। এবার চলে আসি আমাদের মেইন লিস্টে। আমাদের মেইন লিস্টের নাম্বার 10-এ যে সিনেমাটা আছে সেটা এবছরের অন্যতম হাইপড সিনেমা, নাম ফ্রাঙ্কেস্টাইন। ডিরেকশন দিয়েছেন দেল তোরো। ম্যারি শেলির যে বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেস্টাইন সেখান থেকে এই গল্পের স্ক্রিপ্ট লেখা হয়েছে। ম্যারি শেলির যে ফ্রাঙ্কেস্টাইনের উপন্যাসটা সেটা ছিল একটা ক্লাসিক উপন্যাস, কিন্তু দেল তোরো এই ক্লাসিককেই নিজের মতো করে নিয়ে রিক্রিয়েট করেছেন। ফ্রাঙ্কেস্টাইন সিনেমার যে জনরা সেটা হলো হরর, গথিক ড্রামা আর সায়েন্স ফিকশন। গল্পের প্রধান যে চরিত্র ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন, তিনি একজন মেধাবী এবং অহংকারী বিজ্ঞানী। তার জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মৃত্যুকে জয় করা, জীবন সৃষ্টির রহস্যকে উন্মোচন করা। তিনি স্কটল্যান্ডের এডিনবার্গে তার ল্যাবরেটরিতে মৃতদেহের বিভিন্ন অংশকে জোড়া লাগিয়ে এক নতুন জীবন সৃষ্টি করেন। কিন্তু এই যে সৃষ্টি, তার যে পরিণতি সেটা হয় ভয়াবহ। সেই দানব যখন চোখ মেলে তখন ভিক্টর ফ্রাঙ্কেস্টাইন তাকে দেখে আতঙ্কিত হয় এবং তাকে প্রত্যাখ্যান করে পালিয়ে যায়। এরপর গল্পটা মোড় নেয় যে ক্রিয়েচার তার জার্নিতে। সে একাকী, পরিত্যক্ত আর মানুষের কাছ থেকে শুধুমাত্র সে ঘৃণা আর প্রত্যাখ্যানই পায়। তার এই যে একাকিত্ব, তার প্রতি হওয়া যে অবিচার সেটা তাকে প্রতিশোধের পথে ঠেলে দেয়। সব মিলে দেল তোরোর যে ফ্রাঙ্কেস্টাইন সিনেমাটা, এটা একটা শক্তিশালী ইমোশনাল সিনেমা। এটা কেবলমাত্র যে একটা হরর গল্প এমনই না, এটা
বিজ্ঞান, মানবতা, সৃষ্টি এবং স্রষ্টার যে সম্পর্ক সেটা নিয়ে একটা ফিলোসফিক্যাল ডিসকাশন। যারা গথিক হরর পছন্দ করেন, যারা ক্যারেক্টার ড্রিভেন স্টোরিজ পছন্দ করেন এবং ভিজুয়ালি স্ট্যানিং একটা সিনেমাকে অ্যাপ্রিসিয়েশন করেন, তাদের জন্য এই সিনেমাটা একদম পারফেক্ট। নাম্বার 9 আছে হেমলেট সিনেমাটা। ক্লোই জাওয়ের পরিচালনায় এই সিনেমাটা শেক্সপিয়রের ব্যক্তিগত জীবনের এক দুঃখের সময়কে নিয়ে বানানো। শেক্সপিয়রের ছেলে হেমলেটের মৃত্যু কীভাবে তার বিখ্যাত নাটক হেমলেটের গল্পে প্রভাব ফেলে, এই সিনেমাটায় সেটা দেখানো হয়েছে। এই সিনেমায় জেসি বাকলি আর পল ম্যাসকালের অভিনয়ে এতটাই শক্তিশালী ছিল যে আপনি মানসিকভাবে তাদের ভালোবাসা আর শোক সেটার সাথে একাত্ম হয়ে যাবেন। হেমলেটের যে প্রডিউসার, তার তালিকায় আছে স্টিফেন স্পিলবার্গ আর স্যাম মেন্ডেসের মতো বিখ্যাত সব প্রডিউসার এবং ডিরেক্টররা। তাহলে বুঝতেই পারছেন যে এই সিনেমাটা কতটা একটা সিরিয়াস প্রজেক্ট ছিল। গল্পটা মূলত উইলিয়াম শেক্সপিয়রকে নিয়ে, পাশাপাশি ছিল তার স্ত্রী অ্যাগনেস। যদি ঠিক মতো বলি তাহলে এটা আসলে অ্যাগনেসের গল্প। অ্যাগনেস এই সিনেমার গল্পের মেন ক্যারেক্টার। তার ছেলে হেমলেট যে প্লেগে মারা যায়, আর সেই বেদনায় একটা পুরো পরিবার কীভাবে ভেতর থেকে ভেঙে পড়ে, সেটাই এই সিনেমার মূল কোর। এই সিনেমাটা শুধুমাত্র যে শেক্সপিয়রের মতো বড় একজন লেখকের জীবনকেই দেখায় এমন না, এটা একজন বাবা এবং মায়ের শোককে সামলানোর যে ক্ষমতা এবং সেই পার্থক্যটাকে খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। ডিরেক্টর ক্লোয়ে জাওয়ের যে ভিজুয়াল স্টাইল সেটা দারুণভাবে এই সিনেমায় কাজ করে। ন্যাচারাল লাইট, হোয়াইট শটের ইউজ, পিরিয়ডিক সেটিংয়ের মধ্যে একটা ইন্টিমেট ফিল করায়। যারা গভীর মানবিক গল্প, অসাধারণ অভিনয় আর ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বানানো সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা হবে। লিস্টে 8 নম্বর সিনেমাটা হচ্ছে বুগোনিয়া। পরিচালনা করেছেন ইয়ার্গোস লান্থিমোস। ইয়ার্গোস লান্থিমোসের সিনেমা মানেই একটা অন্যরকম কিছু, আর বুগোনিয়া তার ব্যতিক্রম না। এই সাইফাই কমেডি জনরার সিনেমাটা তার স্টাইলের সাথে খুবই মানানসই। বুগোনিয়া যে গল্পটা সেটা একটু অন্যরকম। কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করা দুই ভাই টেডি এবং ডন, তারা মনে করে তাদের শহরের সবচেয়ে পাওয়ারফুল ফার্মাসিউটিক্যালের সিইও মিশেল ফুলার সে একজন এলিয়ান, আর সে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে চায়। এটা তার একটা মিশন, আর এ কারণে ফুলারকে দুই ভাই কিডন্যাপ করে। এটা শুনতে কেমন জানি একটু হাস্যকর মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই হচ্ছে এই সিনেমাটার মূল পয়েন্ট। আপনারা যদি কনস্পিরেসি থিওরিটাকে বোঝেন তাহলে এই সিনেমাটাকে বোঝা আপনাদের জন্য অনেক সহজ হবে। কনস্পিরেসি থিওরি হচ্ছে এমন একটা তত্ত্ব যেটা মনে করে আমরা যে জিনিসগুলোকে সহজ সত্য হিসেবে জানি আসলে সেটা সত্য না। এই থিওরি মতে সরকার, বড় কোম্পানি কিংবা শক্তিশালী গোপন কোনো সংগঠন ষড়যন্ত্র করে এই সত্যটাকে গোপন করে। কিছু উদাহরণ দিলে আপনাদের কাছে হয়তো জিনিসটা পরিষ্কার হবে। আপনারা এমনটা শুনেছেন না যে মানুষ আসলে চাঁদে যায় নাই, নাসা চাঁদে যাওয়াটাকে স্টুডিওর ভেতরে শুট করে সেইটা প্রচার করেছে। তারপর এমন শুনেছেন না যে একটা গোপন সংগঠন আছে যার নাম ইলুমিনাতি, তারা এই গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। আর এগুলোই হচ্ছে কিছু জনপ্রিয় কনস্পিরেসি থিওরির উদাহরণ। তো মডার্ন সোসাইটিতে কর্পোরেট কালচার আর কনস্পিরেসি থিওরির প্রতি মানুষের যে অবসেশন, সেটাকেই খুব শার্পলি স্যাটারিক্যাল ভাবে উপস্থাপন করা হয়েছে বুগোনিয়া সিনেমাটাতে। আপনি যদি আনকনভেনশনাল এবং উইয়ার্ড সিনেমা পছন্দ করেন আর ইয়ার্গোস লান্থিমোসের আপনি যদি ফ্যান হন, তাহলে এই সিনেমাটা অবশ্যই আপনার দেখা উচিত। এবার চলে আসি নাম্বার 7-এ। আমাদের লিস্টের নাম্বার 7-এ যে সিনেমাটা আছে সেটা হচ্ছে কোরিয়ান ডিরেক্টর পার্ক চ্যাং উকের পরিচালনায় ডার্ক কমেডি থ্রিলার নো আদার চয়েস। এটা ডার্ক কমেডি এবং থ্রিলারের এমন একটা মিক্সচার যেটা পার্ক চ্যাং উক ছাড়া আর কেউ এইভাবে বানাতে পারবে না। ক্যাপিটালিজম আর কর্পোরেট যে কম্পিটিশন সেটা মানুষকে এতটা অমানবিক করে তুলতে পারে, আর এটা নিয়েই এই সিনেমাটার গল্প। গল্পের যে মেন ক্যারেক্টার তার নাম হচ্ছে মেনসু। মেনসু একজন মধ্যবয়স্ক লোক, 25 বছর ধরে সে একটা পেপার কোম্পানিতে কাজ করে। হঠাৎ আমেরিকান এক কোম্পানি তাদের কোম্পানিটাকে টেক ওভার করে, আর তার কারণে সে তার চাকরিটা হারায়। নতুন একটা জব খুঁজতে হবে, কিন্তু তার জন্য অনেক কম্পিটিশন। তাহলে উপায়টা কি? মেনসু এর সমাধান হিসেবে একটা উপায় বের করলো। সে তার যে চাকরির কম্পিটিটররা আছে তাদেরকে একে একে মেরে ফেলবে সিদ্ধান্ত নিল। অভিনেতা লি বিয়ং হান মেনসুর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। একজন সাধারণ চাকরিজীবী থেকে ধীরে ধীরে একজন সিরিয়াল কিলার হয়ে ওঠার যে সাইকোলজিক্যাল শিফটটা, সেটা তার অভিনয়ের মাধ্যমে চমৎকারভাবে উনি ফুটিয়ে তুলেছেন। নো আদার চয়েসের গল্প মূলত এআই আর অটোমেশনের যুগে হিউম্যান লেবার ক্রাইসিসকে নিয়ে, কিন্তু সেটাই এতটা ফানি এবং টেন্সভাবে বলা হয়েছে যে আপনি ভুলেই যাবেন এটা একটা সোশ্যাল কমেন্টারি। নো আদার চয়েসের যে গল্পটা সেটা আমাদেরকে বলে একজন মানুষ কতটা ডেসপারেট হলে সিরিয়াল কিলিংয়ের মতো কথা চিন্তা করতে পারে, আর সেইটা দেখে আমরা আবার হাসতেও পারি। যারা ডার্ক কমেডি, থ্রিলার এবং কোরিয়ান সিনেমার ফ্যান
তাদের জন্য এই সিনেমাটা একটা দারুণ অভিজ্ঞতা হবে। 2025 সালের সেরা 10টি সিনেমার নাম্বার 6-এ আছে একটা ডোকু ড্রামা সিনেমা যার নাম ভয়েস অফ হিন্দ রাজা। স্পাইক লি, মাইকেল মোর, আলফানসো কুয়ারন এবং ব্র্যাড পিটের মতো দিগ্গজ লোকজন এই সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছেন। এ কারণে আপনারা বুঝতেই পারছেন সিনেমাটার গুরুত্বটা কতটুকু। এই ডোকুড্রামায় টিউনিশিয়ান ডিরেক্টর কাউথার বেন হানিয়া দেখিয়েছেন 2024 সালের জানুয়ারিতে গাজায় ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কথা। সিনেমার যে গল্পটা সেটা গাজার 6 বছরের একটা ছোট মেয়ে হিন্দ রাজাবকে নিয়ে। হিন্দ তার ভাই বোনদের নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, আর এমন সময় হঠাৎ ইসরায়েলের আর্মি তাদের গুলি করে, আর গুলিতে সবাই মারা যায়। হিন্দ শুধুমাত্র বেঁচে থাকে, কিন্তু সে মৃতদেহ, রক্ত আর ধ্বংসস্তূপের ভেতরে চাপা পড়ে। আর সে রেড ক্রিসেন্টের যে হেল্পলাইন আছে সেখানে কাঁদতে কাঁদতে জানায় যে সে খুব ভয় পাচ্ছে, তাকে যেন উদ্ধার করে, কেউ যেন ওকে বাঁচায়। ভলান্টিয়াররা যায় তাকে উদ্ধার করার জন্য, কিন্তু আর্মির গুলিতে তারাও মারা যায়। সিনেমাটা হিন্দের যে আসল ভয়েস সেটা দিয়ে বানানো হয়েছে। এইটা একটা 70 মিনিটের হৃদয় বিদারক কথোপকথন। এই সিনেমাটার মধ্যে কোনো গ্রাফিক ভায়োলেন্স নাই। পুরো ছবিটাই শ্যুট করা রেড ক্রিসেন্টে কল সেন্টারের ভেতরে। রেড ক্রিসেন্টের কাজ করা লোকজন যে অসহায়ত্ব, তাদের যে ভয়, টেনশন, সেইটা এখানে পুরোপুরি ফুটে ওঠে। আর সবচেয়ে বেশি ভয়াবহ যেটা সেটা হচ্ছে হিন্দ রাজাবের ভয়েস, যা আপনাকে হান্ট করবে। এই সিনেমাটি গাজায় ইসরায়েলি সৈন্যের হাতে নিহত হাজার হাজার শিশু মৃত্যুর এক জল উদাহরণ। হিন্দ শুধুমাত্র একা না। সেভ দ্য চিলড্রেনের তথ্যে 2026-এর মার্চ মাস পর্যন্ত গাজায় প্রায় 21,000 শিশু মারা গেছে, মানে প্রতি ঘন্টায় একটা শিশু। এটা শুধুমাত্র যে একটা সিনেমা এমন না, এটা একটা গুরুত্বপূর্ণ দলিল, এটা একটা প্রতিবাদ। এই সিনেমাটা দেখে আপনি কোনো এন্টারটেনমেন্ট পাবেন না। এই সিনেমাটা আপনাকে দেখতে হবে আমাদের যে বর্তমান পৃথিবী আছে তাকে জানার জন্য, তার আসল চেহারাটা কি সেইটা বোঝার জন্য। بس لسه في فضا، لسه معنا وقت. 5 নম্বরের যে ছবিটা আছে সেটার নাম সিরাত। এটা গত বছরের সবচেয়ে ইউনিক ছবি, এতে কোনো সন্দেহ নাই। ছবিটা সাহারা মরুভূমির মধ্যে সেট করা একটা সার্ভাইভাল থ্রিলার, একটা টেকনো রিলিজিয়াস ওডিসি। গল্পের শুরুতে আমরা দেখি মরক্কোর পাহাড়ের মধ্যে একটা রেভ মিউজিক পার্টি চলছে। এক বাবা তার ছেলেকে নিয়ে সেখানে যায় তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে। তারা সেখানে তাকে পায় না, তারা খুঁজতে থাকে। ধীরে ধীরে তাদের যে জার্নিটা সেটা একটা সুরিয়াল স্পিরিচুয়াল জার্নি হয়ে ওঠে। মেয়েকে খোঁজার রাস্তা ধরে বাবা আর ছেলে আসলে নিজেকেই খুঁজতে থাকে। এই যে খুঁজতে থাকা, সেটার আসল মানেটা কি? এটা কি লিটারেল খোঁজা, নাকি আমাদের ভেতরে যে ট্রান্সফরমেশন সেটা? মিউজিক, বিশেষ করে ইলেকট্রিক মিউজিক, এই যে ট্রান্সফরমেশন সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি যদি এই সিনেমা থেকে এর মিউজিকটা বাদ দেন তাহলে এই সিনেমার গল্পটা এইভাবে বলা যেত না। গল্পটা হয়তো কারো কারোর কাছে একটু অস্পষ্ট লাগবে, কিন্তু আমার কাছে এটাই এই সিনেমাটার বিউটি। এই গল্পে অনেক নুয়ান্সড আছে। এটা আমাদের জীবনের যে বেঁচে থাকা, আশা, ভালোবাসা, এগুলার গুরুত্ব বুঝতে সহায়তা করবে। স্প্যানিশ ডিরেক্টর অলিভার লাক্সে একদম নিজের স্টাইলে এই স্পিরিচুয়াল মিস্টিক্যাল সিনেমাটা বানিয়েছেন। সিনেমার যে ভিজুয়াল সেটা অসাধারণ, একই সাথে মরুভূমির যে সৌন্দর্য এবং ভয়াবহতা সেইটা চমৎকারভাবে ফুটে ওঠে। আর সিনেমার যে সাউন্ড ডিজাইন সেটা একদম অন্য লেভেলে ছিল, সেটাকে বলে বোঝানো যাবে না। সেইটার মজাটা পেতে হলে আপনাদের সিনেমাটা দেখতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। আমাদের লিস্টের যে 4 নম্বর সিনেমাটা সেটা একটা ডার্ক কমেডি এবং পলিটিক্যাল স্যাটায়ার জনরার সিনেমা, নাম ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ডিরেক্টর হিসেবে ছিলেন জাফর পানাহি, ইরানি নিউ ওয়েভ ফিল্ম মেকার। তার কাজের জন্য তাকে বারবার জেল খাটতে হয়েছে। এবার তিনি বানিয়েছেন এই সিনেমাটা, আর এটা 2025 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি হিসাবে পালমে দোর পেয়েছে। রিভেন্স আর মোরালিটি নিয়ে এর চেয়ে কমপ্লেক্স কিন্তু এঙ্গেজিং স্টোরি খুব কমই আছে। পানাহি 2022-23 সালে জেল খেটেছেন এবং তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স
সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা বানিয়েছেন। গল্পটা ভেভিদ নামে একজন আজারবাইজানি কার মেকানিকের গল্প। তিনি ইরানে একবার জেল খেটেছেন। একদিন তার ওয়ার্কশপে একটা লোক আসে। ভেভিদ মনে করে যে এই লোকটা সে যখন জেলখানায় ছিল তাকে চোখ বাঁধা অবস্থায় টর্চার করত। প্রতিশোধ নেওয়ার জন্য ভেভিদ তাকে কিডন্যাপ করে, কিন্তু যেহেতু জেলে টর্চার করার সময় তার চোখ বাঁধা থাকতো, এই কারণে তার ডাউট হয় যে আসলেই কি এই লোকই সেই লোক। এই প্রেমিসটা দিয়ে পানাহি আসলে জানতে চেয়েছেন ট্রমা কিভাবে মানুষের মেমোরিকে ডিস্টোর্ট করে আর রিভেঞ্জ কি আসলেই সমাধান হয় কিনা। এই ছবির যে গল্পটা সেটা অনেক বেশি সাদামাটা আর মিনিমালিস্টিক মনে হলেও এর যে প্রতিটি সিন সেটা ছিল অনেক বেশি ইমোশনালি ইন্টেন্স। যেহেতু বর্তমানে এখন আমরা একটা যুদ্ধের মধ্যে আছি, আমেরিকা ইরানের উপর আক্রমণ করে এবং ইরান এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলতেছে, এবং পানাহির এই ছবিটা আসলে ইরানের বর্তমান যে রেজিম তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা 2026-এর যে অস্কার সেখানে বেস্ট ফরেন ফিল্মে পুরস্কার পেতে যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানান। আমরা আমাদের লিস্টে একেবারে 3 নম্বর সিনেমায় চলে এসেছি। আমাদের লিস্টের 3 নম্বর সিনেমাটা হচ্ছে সিনার্স। এটা এবারের অস্কারে প্রায় 16টা ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। অস্কারের ইতিহাসে এটা সর্বোচ্চ সংখ্যক নমিনেশন পাওয়া কোনো সিনেমা, এটা একটা রেকর্ড। সিনার ডিরেকশন দিয়েছেন রায়ান কুগলার। এটা তার ক্যারিয়ারের সবচেয়ে পার্সোনাল কাজ। এখানে ডাবল রোলে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান। সিনার্স 1930 সালের পটভূমিতে আমেরিকার দক্ষিণে মিসিসিপি রাজ্যের একটা গল্প। সেই সময় সেখানকার ব্ল্যাকদের উপর একটা নিপীড়নমূলক আইন, যেটাকে জিম ক্রো আইন বলে, সেইটা চালু ছিল। সেই আইন অনুযায়ী সাদা এবং কালো রঙের মানুষেরা স্কুল, বাস, পার্ক, ক্লাব মানে পাবলিক স্পেসে একসাথে থাকতে পারতো না। গল্পে আমরা দেখি এমন একটা অবস্থার মধ্যে 2 যমজ ভাই স্মোক এবং স্টেক দেশে ফিরে আসে। তারা একটা জুক জয়েন্ট খুলতে চায়। জুক জয়েন্ট হলো ব্ল্যাকদের রাতের আড্ডা বা নাইট ক্লাবের মতো একটা জায়গা। সবকিছু প্রস্তুতি নিয়ে তারা সেটা চালুও করে, কিন্তু অন্ধকারের মধ্যে হাজির হয় ভ্যাম্পায়ারের মতো একটা সুপার ন্যাচারাল ইভিল। তাই বলে এটা যে শুধুমাত্র একটা ভ্যাম্পায়ারের গল্প এমনও না। রায়ান কুগলার এখানে আমেরিকান ব্ল্যাকদের যে হিস্ট্রি, জিম ক্রো আইনের যে ট্রমা এবং তাদের কালচারকে ধীরে ধীরে মুছে ফেলার যে চেষ্টা, সেটার সাথে এই সুপার ন্যাচারাল হররকে মিলিয়েছেন। সিনেমাটার যে কালার প্যালেট, এটা যে কস্টিউম ডিজাইন, স্পেশালি লুডভিগ গেরনসনের যে মিউজিক, এইটা এই সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে। যারা হরর এবং সাসপেন্স সিনেমার ফ্যান তাদের জন্য এই সিনেমাটা একটা দারুণ অভিজ্ঞতা হবে। নাম্বার 2, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। থমাস পিনচনের উপন্যাস অবলম্বনে পল থমাস অ্যান্ডারসনের তৈরি করা এক বিশাল ক্যাওয়াটিক ব্ল্যাক কমেডি অ্যাকশন অ্যাপিক। অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন এবং ভেনিসিও দেল তোরো। এটা অ্যাকশন, কমেডি এবং পলিটিক্যাল আবার ফিরে এসেছে। এটা কি তাদেরই কাজ? এটা ছিল গল্পের প্রেমিস, কিন্তু এই সিনেমাটায় আমেরিকার যে পলিটিক্স, ইমিগ্রেশন, ফ্যাসিজমকে একটা অ্যাবসার্ড অ্যাডভেঞ্চারের লেন্স দিয়ে দেয়। হিউমার এবং স্টাইলের সাথে প্রেজেন্ট করা হয়েছে, যারা সিনেমাটিক বড় স্কেলের সবশেষে আমরা নাম্বার 1-এ চলে এসেছি। আমার মতে 2025 সালের সেরা ছবিটা হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু। পরিচালনা করেছেন নরওয়েজিয়ান ডিরেক্টর ইয়াকিম ট্রিয়ার। তিনি এই ছবিতে যেভাবে সিনেমার ভেতরে সিনেমা এবং মেমোরিকে মিশিয়েছেন সেটা একদম মাস্টার লেভেলের। গল্পটা খুবই সিম্পল। গোস্তাব একজন জনপ্রিয় খ্যাতিমান পরিচালক, কিন্তু ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন। তিনি অনেকদিন পর ফ্যামিলিতে ফিরে এসেছেন এবং তার যে মেয়ে নোরা, তাকে তার আপকামিং সিনেমার লিড রোলে কাস্ট করতে চান, কিন্তু নোরা তার অফারটাকে রিজেক্ট করে। এরপর গোস্তাব হলিউডের একজন জনপ্রিয় ইয়াং অ্যাক্টরসকে সেই রোলটাতে কাস্ট করেন। আর এই ঘটনাটাকে কেন্দ্র করে তাদের পরিবারের যে পুরনো ক্ষত, যা বছরের পর বছর স্মৃতি হয়ে তাদের কষ্ট দিয়ে গেছে, সেইটা আবার জেগে ওঠে। এই ছবিটা একটা মেটা মুভি হলো এমন এক ধরনের সিনেমা যেখানে সিনেমা নিজেই নিজের তৈরির প্রক্রিয়া এবং এর কনভেনশন নিয়ে কথা বলে। নিজ জীবনে পেইন এবং ট্রমা নিয়ে কিভাবে আর্ট তৈরি করতে হয় এবং সেটা করতে গিয়ে ফ্যামিলি ডাইনামিক্স কতটা টক্সিক হতে পারে, সেটাই সূক্ষ্মভাবে দেখানো হয়েছে সেন্টিমেন্টাল ভ্যালুতে। শেষ পর্যন্ত সিনেমাটা কোনো ইজি সমাধান দেয় না, বরং দেখায় সবাই নিজের মতো করে স্মৃতি আর বেদনা ক্যারি করে। তবু মাঝে মাঝে কিছু ছোট ছোট সেন্টিমেন্টাল ভ্যালু মুহূর্ত থাকে যেগুলো আমাদের সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখে। সিনেমাটা একই সাথে ফানি এবং হার্ট ব্রেকিং। ট্রিয়ারের যে স্ক্রিন প্লে এবং সিনেমাটোগ্রাফি দুইটাই মাস্টার ক্লাস। আপনি যদি পারিবারিক সম্পর্কে নানা ডাইনামিক্স, স্মৃতি এবং বেদনার মতো সূক্ষ্ম অনুভূতি ডিল করার মতো কোনো গল্প যা আপনাকে অনুভব করতে, আপনাকে ভাবতে এবং পারিবারিক সম্পর্কগুলোকে বুঝতে সহায়তা করবে, তাহলে সেন্টিমেন্টাল ভ্যালু আপনার জন্য।
তো এই ছিল আমার মতে 2025 সালের সেরা 10টি সিনেমা। তালিকাটি করার সময় আমি আমার পছন্দ এবং ভালো লাগাকেই গুরুত্ব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই ছবিগুলো গত বছরের সেরা ছবি ছিল। আপনি এই লিস্টের কয়টা ছবি দেখেছেন আর সেগুলো কোনগুলো? আপনার কাছে কেন সেই ছবিগুলো গুরুত্বপূর্ণ এবং ভালো লেগেছে? তার মধ্যে আপনার ফেভারিট কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।